সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 অক্টোবর 20 আশ্বিন মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। সোমবার আসাম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তগুলো তুলে ধরেন। সিদ্ধান্তগুলো হলো: শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি 3.5 কিলোমিটার 564 কোটিরও বেশি মূল্যের এই এলিভেটেড করিডোর প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে 100 কোটি টাকা জমি অধিগ্রহণে ব্যয় হবে। চেন্নাইয়ে মৃত 9 জন শ্রমিকের দেহ আসামে নিয়ে আসা হয়েছে। এই 9 জন শ্রমিকের প্রত্যেককে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে। আজ আসাম সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে তাদের প্রত্যেককে অতিরিক্ত 5 লক্ষ টাকা করে প্রদান করা হবে। টাটার মাধ্যমে 3000 কোটি টাকার তথ্য প্রযুক্তি বিনিয়োগ। এই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই 900 জন আইটি পেশাজীবী আসামে এসেছেন। গুয়াহাটি মেডিকেল কলেজ উন্নয়নের জন্য 400 কোটির বেশি বরাদ্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন জিএমসিএইচ এর শিলান্যাস করেছিলেন। আজ সরকার এটিকে একটি আধুনিক মেডিকেল কলেজ হিসেবে গড়ে তুলতে এই বরাদ্দ দিয়েছে। এই প্রকল্পে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দেবে, যার 80% কেন্দ্র এবং 20% রাজ্য সরকার বহন করবে। মেডিকেল পড়াশোনার নতুন নীতি। আগে নিয়ম ছিল যে মেডিকেলে পড়তে হলে ছাত্রদের 10ম শ্রেণী পর্যন্ত আসামে পড়তে হতো, কিন্তু বহু সেনা জওয়ানের সন্তান যারা বাইরে পড়াশোনা করে তারা আসামে মেডিকেল পড়তে পারত না। আজ সরকার সিদ্ধান্ত নিয়েছে যদি কারো 3 পুরুষ আসামের হয় তবে তারা বাইরে থেকেও আসামে মেডিকেল পড়ার যোগ্য হবে। অরুণাচল প্রদেশে বসবাসকারী মরান জনগোষ্ঠীকে অসমিয়া হিসেবে গণ্য করা হবে। মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের 1231 জন ক্যাজুয়াল, ফিক্সড পে এবং মাস্টার রুলে থাকা কর্মীদের ন্যূনতম বেতন স্কেল প্রদান। এই সিদ্ধান্তের মাধ্যমে তারা এখন থেকে ন্যূনতম বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হবেন। এটি দীর্ঘদিন ধরে থাকা দাবির প্রতিফলন। আসাম সচিবালয়ে কর্মরত 99 জন কর্মচারীর বেতন বৃদ্ধি। তাদের বর্তমান 9,000 টাকা বেতনকে বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে 9ম শ্রেণীর 3.5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই উদ্যোগে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সহায়তা মিলবে এবং জ্বরে পড়ার হার কমবে বলে আশা করা হচ্ছে। প্রধান বিচারপতিকে জুতো চূড়ার শাস্তি, বাতিল অভিযুক্ত আইনজীবীর লাইসেন্স। ভরা এজলাসে প্রধান বিচারপতি বি.আর. গাবাইকে জুতা চূড়ার ফল ভুগতে হলো অভিযুক্তকে। আইনজীবী রাকেশ কিশোরের লাইসেন্স আপাতত বাতিল করল বার কাউন্সিল, যার জেরে অভিযুক্ত ওই আইনজীবী দেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে আপাতত কাজ করতে পারবেন না। বার কাউন্সিল সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত আইনজীবী রাকেশকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে জবাবদিহি করতে হবে কেন এই সাসপেন্ডের মেয়াদ বাড়ানো হবে না এবং তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে না। দিল্লির বার কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের। সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই একজন আইনজীবী প্রধান বিচারপতি বি.আর. গাবাইকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন। অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না। জানা যাচ্ছে সপ্তাহখানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণুমূর্তি পুনরুদ্ধারের মামলার শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, যাও দেবতাকে জিজ্ঞাসা করো। অনুমান করা হচ্ছে অভিযুক্তের মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাবাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং সনাতনের অপমান সম্পর্কিত মন্তব্যের। যদিও ঘটনার পর বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি প্রধান বিচারপতিকে। ঘটনার পরে তিনি নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া চালিয়ে যান, এমনকি বলেন, এসব দেখে বিভ্রান্ত হবেন না, এসব আমার উপর প্রভাব ফেলবে না, শুনানি চালিয়ে যান। সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পান্ডে অভিযুক্তকে শনাক্ত করেন। অভিযুক্ত রাকেশ কিশোর 2011 সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য।
রোহিত বলেন, প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে রাকেশকে তদন্তকারী সংস্থা আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য সম্পর্কে আগেই জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাবাই। তিনি বলেছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি সব ধর্মকে সম্মান করেন। বিহার বুটে এবার 17টি নয়া পদক্ষেপ কমিশনের। আগামী দিনে লাগু হবে বাংলা সহ গোটা দেশে। সোমবার বিকেলে বিহার বিধানসভা বুটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন বিকেল 4:30 নাগাদ সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানান, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে আগামী 6 নভেম্বর থেকে। দু দফায় নির্বাচন শেষ হবে 11 নভেম্বর। ফল ঘোষণা 14 নভেম্বর। বিহার বুটে এবার 17টি নয়া পদক্ষেপ করেছে কমিশন। আগামী দিনে যা কার্যকর হবে বাংলা সহ গোটা দেশে। কি কি পদক্ষেপ করেছে কমিশন? 1. বুথ স্তরের এজেন্টদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ। 2. বুথ স্তরের নির্বাচন আধিকারিকদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ। 3. বুথ স্তরের পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ। 4. বিশেষ নিবিড় সংশোধন বা SIR। 5. নির্বাচনী কর্মকর্তাদের পারিশ্রমিক বৃদ্ধি। 6. বুথ পর্যায়ের আধিকারিকদের জন্য রাখা হয়েছে ফটো ID কার্ড। 7. বিনামূল্যে ভোটারদের পরিচয়পত্র বিতরণ। 8. ভোটদাতাদের ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে নিজেদের ফোন জমা রেখে ভোট দিতে যাওয়ার নিয়ম। 9. ভোটার ইনফরমেশন স্লিপকে আরও স্বচ্ছ করে তোলা। 10. ভোটারদের সহজে যাচাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা। 11. ECI-NET অ্যাপের ভিতরে সব নির্বাচনী সংক্রান্ত অ্যাপের অন্তর্ভুক্তিকরণ। 12. একটি বুথে ভোটারদের সংখ্যা 1200-র বেশি হবে না। 13. প্রার্থীদের ক্যাম্প থাকবে ভোট কেন্দ্র থেকে কমপক্ষে 100 মিটার দূরে। 14. ভোট কেন্দ্রগুলিতে ওয়েবকাস্টিংয়ের সুবিধা। 15. EVM ব্যালট পেপার সংক্রান্ত নির্দেশিকার সংশোধন। 16. ডিজিটাল ইন্ডেক্স কার্ড এবং তার রিপোর্ট। 17. গরমিল এড়াতে বাধ্যতামূলকভাবে ভিভিপ্যাট গণনা এবং পোস্টাল ব্যালট গণনাকে আরও সহজ করে তোলা। উল্লেখ্য, নির্বাচনী প্রস্তুতির সঙ্গেই গত 30 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে বিহারে। এই SIR বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কম উত্তেজনা হয়নি বিহারে। এই তালিকা থেকে অন্তত 65 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগকে বিশেষ আমল না দিয়ে রবিবার কমিশনার বলেন, SIR-এ যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে আবেদন, তারা যদি যোগ্য ভোটার হন তাহলে মনোনয়নের সময়সীমার 10 দিন আগে পর্যন্ত ফর্ম 6 বা ফর্ম 7 পূরণ করে জমা দিতে পারেন। সোমবার SIR-এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বিহার দেশকে পথ দেখিয়েছে। আগামী দিনে গোটা দেশে এই প্রক্রিয়া চালুর কথাও বলেছেন জ্ঞানেশ। কলম্বো সফরে থাকা রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধিতায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তার অভিযোগ, রাহুল গান্ধী হলেন দেশের প্রথম বিরোধী দলনেতা যিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের ব্যবস্থাপনা গণতন্ত্রের বিরোধিতা করলেন। ভারত সম্পর্কিত তথ্যকে বিকৃতভাবে পেশ করা হয়েছে রাহুল গান্ধীর ভাষণে, যা দেশের ভাবমূর্তিতে আঘাত হেনেছে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রিজিজু বলেন, কলম্বিয়ায় রাহুলের ভাষণ আমি শুনেছি। সেখানে তিনি দাবি করেছেন ভারত কখনো বিশ্বগুরু হতে পারবে না। এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বহু ক্ষেত্রে নিজেকে বিশ্বগুরু হিসেবে তুলে ধরেছে। সেখানে আমাদের বিরোধী দলনেতা যদি বিদেশে গিয়ে এমন মন্তব্য করেন তাহলে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়। বিদেশিরা ভাবতে শুরু করবে ভারতের সবাই রাহুল গান্ধীর মতো। এতে দেশের সুনাম নষ্ট হয়, শত্রুদের মনোবল বাড়ায়। বিরোধী দলনেতা হিসেবে বিদেশে দেশের সুনাম রক্ষা করা রাহুল গান্ধীর দায়িত্ব। এ প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীর পাশাপাশি লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজদের প্রসঙ্গ তুলে ধরেন কিরেন রিজিজু। বলেন, এইসব নেতারা বিদেশে থাকাকালীন কখনো দেশের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। রাহুল যদি বিদেশে ভারতের সম্মান নষ্ট করেন তবে তা বরদাস্ত করা হবে না। খুদ ইন্দিরা গান্ধী বলেছিলেন, বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে কোনো মন্তব্য করা উচিত নয়। রাহুল গান্ধী প্রথম নেতা যিনি বিদেশে গিয়ে দেশের বিরোধিতা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি কলম্বোর EIA বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রাহুল গান্ধী মোদী সরকারকে তুপ দেখে বলেছিলেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো গণতন্ত্রের উপর হামলা। প্রকৌশল ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রে ভারতের দক্ষতা রয়েছে, তাই দেশের প্রতি আশাবাদী। তবে ব্যবস্থায় বহু ত্রুটিও রয়েছে, যা সংশোধন প্রয়োজন। সবচেয়ে বড় হুমকি হলো গণতন্ত্রের উপর চলমান আক্রমণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।